ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব ভারতের সংবিধানের প্রস্তাবনার একটি বিষয়। এই বিষয়টি হলো আমরা ভারতের জনগণ প্রস্তাবনায় উল্লেখিত এই কথাগুলি সম্পর্কে আজকের বিস্তারিত আলোচনা। পৃথিবীর প্রতিটি লিখিত সংবিধানেরই একটা করে প্রস্তাবনা থাকে। ভারতবর্ষের সংবিধান লিখিত 1949 সালে 26শে নভেম্বর ভারতের সংবিধানকে গ্রহণ করা হয়েছে এবং এই সংবিধানকে 2 মাস পরে 1950 সালে 26শে জানুয়ারি কার্যকরী করা হয়েছে। ভারতের সংবিধানের শুরুতেই একটা প্রস্তাবনা আছে। প্রস্তাবনা সংবিধানের ভিতরে যেসব বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলির বিস্তারিত আলোচনা প্রস্তাবনাতে উল্লেখ নেই। সংবিধানের ভিতরে যে 22টা পার্ট আছে, 22টা অধ্যায় আছে, সেই সমস্ত অধ্যায়ের বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। সেই বিস্তারিত আলোচনার একটা ইঙ্গিত ভারতের সংবিধানের প্রস্তাবনাতে উল্লেখ করা হয়েছে। তাই আমরা ভারতের সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের কার্যকরী অংশের অন্তর্ভুক্ত বলবো না। সংবিধানের উদ্দেশ্য, সংবিধানের লক্ষ্য কি সে বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে আমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনাতে। এই প্রস্তাবনার শুরুতেই বলা হয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই যে কথা বলা হয়েছে, আমরা ভারতের জনগণ, এটা আমাদের আজকের আলোচনার বিষয়। উই দ্য পিপল অফ ইন্ডিয়া এটা মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই আমেরিকার সংবিধানের অনুকরণে আমাদের দেশের সংবিধানের লিখিত সংবিধানের প্রস্তাবনাতে তোমার উই দ্য পিপল অফ ইন্ডিয়া এই কথাগুলো বলা হয়েছে। মার্কিন সংবিধানের প্রস্তাবনার শুরুতেই উই দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এই কথাগুলি সে দেশের সংবিধানে উল্লেখ আছে। আমাদের সংবিধানের শুরুতে প্রস্তাবনার কথা উল্লেখ আছে, আর প্রস্তাবনার শুরুতে উল্লেখ আছে আমরা ভারতের জনগণ। এই কথাগুলো দিয়ে প্রস্তাবনা শুরু হয়েছে, আর প্রস্তাবনা শেষ হয়েছে আমরা গণপরিষদে 1949 সালে 26শে নভেম্বর এই সংবিধান বিধিবদ্ধ করছি, এই সংবিধান গ্রহণ করছি। এই বক্তব্য দিয়ে তোমার প্রস্তাবনার বক্তব্য শেষ হয়েছে। এই যে আমরা ভারতের জনগণ, এই কথাগুলো দিয়ে কি বোঝাতে চেয়েছে? এই কথাগুলো দিয়ে বোঝানো হয়েছে যে প্রস্তাবনায় গণ সার্বভৌমিকতার কথা উল্লেখ করা হয়েছে। গণ সার্বভৌমিকতা মানে কি? মানে হলো জনগণের সার্বভৌম ক্ষমতা।
জনগণের হাতে ভারত রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা ন্যস্ত করা হয়েছে। পপুলার সভরেন্টি, গণ সার্বভৌমিকতার তত্ত্বের মূল প্রবক্তা ফরাসি দার্শনিক রুশো, সামাজিক চুক্তি মতবাদী, তার ওই পপুলার সভরেন্টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবনায় উল্লেখিত আমরা ভারতের জনগণ এই কথাগুলির মধ্য দিয়ে। ভারতের জনগণই হলো সংবিধানের উৎস। ভারতের জনগণই হলো সার্বভৌম বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। জনগণ জনগণের সার্বভৌম ইচ্ছাই হলো ভারতের সংবিধানের আইনগত ভিত্তি। তাই প্রত্যেক মানুষ, ভারতের প্রত্যেক নাগরিক, প্রত্যেক জনগণ ভারতের সংবিধান মানতে বাধ্য। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি বলেছে আমরা দেখব। ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বলেছে যে ভারতের সংবিধানে যে প্রস্তাবনায় আমরা ভারতের জনগণ এই কথাগুলি বলা হয়েছে, তার মধ্যে দিয়ে ভারতের সমস্ত নাগরিক ভারতের সংবিধানকে মানবে। আর সংবিধানের উৎস তোমার জনগণ, সংবিধানের ক্ষমতার উৎস জনগণ। সুপ্রিম কোর্ট 1950 সালে এ কে গোপালন বনাম ম্যাড্রাস মামলায় একটি রায়ে বলেছে যে ভারতের সংবিধানে যে সার্বভৌম ক্ষমতা উল্লেখ আছে, চূড়ান্ত ক্ষমতা উল্লেখ আছে, সেই ক্ষমতার উৎস হলো জনগণ। জনগণই এই চূড়ান্ত ক্ষমতার অধিকারী, এই বক্তব্য সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে। আমরা দেখব 1954 সালে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ভারত সরকার বনাম মদন গোপাল মামলায় রায়ে বলেছে যে ভারতের সংবিধান জনগণ মেনে নিবে, কারণ সংবিধানের যে কর্তৃত্ব করার ক্ষমতা জনগণই সংবিধানকে দিয়েছে। জনগণ কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছে। আবার জনগণ আইনের অনুশাসন মানবে, সাংবিধানিক আইন মেনে চলবে, এটা জনগণের নৈতিক কর্তব্য। জনগণের হাতে আমরা ভারতের জনগণ এই কথাটি বলার মধ্য দিয়ে জনগণকে কর্তৃত্ব করার ক্ষমতা দিয়েছে, জনগণকে চূড়ান্ত ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু আইনের শাসন মানার ক্ষেত্রে প্রত্যেক জনগণ তাদের নৈতিক কর্তব্য এই সংবিধানকে মেনে চলবে। তাহলে আমরা দেখছি জনগণের দ্বারা স্বীকৃত, জনগণের দ্বারা গৃহীত এই ভারতের সংবিধানকে নীতিগতভাবে জনগণ মানতে বাধ্য। সংবিধান হলো দেশের সর্বোচ্চ আইন। ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সর্বোচ্চ আইন। এই আইন ভারতের প্রত্যেক নাগরিক মেনে চলতে বাধ্য। এক্ষেত্রে ভারতের সংবিধানের প্রস্তাবনা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে অনুকরণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের 6 নম্বর ধারায় বলা হয়েছে মার্কিন সংবিধান হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আইন। মার্কিন সংবিধানকে মার্কিন জনগণ মেনে চলতে বাধ্য। জনগণ
এই সংবিধানকে না মানলে জনগণ শাস্তি পাবে। এই বক্তব্য তাহলে ভারতের জনগণ, ভারতের এই যে সংবিধান প্রস্তাবনায় বলা হয়েছে সেটা ভারতবর্ষের সর্বোচ্চ আইন, মৌলিক আইন, ফান্ডামেন্টাল ল, সুপ্রিম ল হচ্ছে ভারতের সংবিধান। নেক্সট, ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি, ভারতের সংবিধানের ফাদার বা জনক ডক্টর বি.আর. আম্বেদকর বলেছেন, বি.আর. আম্বেদকর কি বলেছেন? জনগণই হলো ভারতের সংবিধানের উৎস, জনগণের হাতেই সার্বভৌম ক্ষমতা ও কর্তৃত্ব ন্যস্ত। কে.ভি. রাও পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন ইন্ডিয়া গ্রন্থে বলেছেন, কি বলেছেন? আমরা ভারতের জনগণ বলতে বোঝাই বাহ্যিক দিক থেকে ভারতের উপর ব্রিটিশ শাসনের অবসান ঘটেছে। বাহ্যিক দিক থেকে আমরা ভারতের জনগণ, এই বক্তব্যের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আর কি, ভারতবর্ষে যে 565টি দেশীয় রাজ্য ছিল, সেই দেশীয় রাজাদের যে শাসন ছিল ব্রিটিশ আমলে, সেই শাসনের অবসান ঘটেছে। এটা আভ্যন্তরীণ দিক থেকে তোমার দেশীয় রাজাদের কর্তৃত্ব, ক্ষমতা, তাদের শাসনের অবসান ঘটেছে, আর বাহ্যিক দিক থেকে ব্রিটিশ শাসনের অবসান ঘটেছে। এই বক্তব্য কে.ভি. রাও তার পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন ইন্ডিয়া গ্রন্থে উল্লেখ করেছেন। এবার আমরা দেখব কামাত বলেছেন ভারতের জনগণের পক্ষে গণপরিষদ সংবিধান রচনা করেছে, কারণ গণপরিষদ গঠিত হয়েছে জনগণের প্রতিনিধি নিয়ে। সংবিধান বিশারদ সুভাষ সি কাশ্যপ তিনি বলেছেন যে ভারতের সংবিধানে বলা হয়েছে, প্রস্তাবনায় বলা হয়েছে, আমরা ভারতের জনগণ এই সংবিধান গ্রহণ করছি, এই সংবিধান বিধিবদ্ধ করছি এবং এই সংবিধান নিজেদের অর্পণ করছি। ভারতের জনগণ এই বক্তব্যের মধ্যে দিয়ে সংবিধান জনগণকে অর্পণ করেছে, সংবিধানকে জনগণ বিধিবদ্ধ করেছে, গণপরিষদ করেছে, কিন্তু আসলে জনগণের হয়ে গণপরিষদ এই সংবিধান বিধিবদ্ধ করেছে। কাশ্যপ এই বক্তব্যের মধ্যে দিয়ে বলতে চাইছেন যে, কি বলতে চাইছেন? যে ভারতের সংবিধান রচয়িতারা, ভারতের কনস্টিটিউশন মেকাররা কি করতে চেয়েছেন? ওয়ান নেশন তৈরি করতে চেয়েছেন, ওয়ান কনস্টিটিউশন তৈরি করতে চেয়েছেন, আর ওয়ান পলিটিক্যাল সিস্টেম তৈরি করতে চেয়েছেন। তাহলে কাশ্যপের এই বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। ভারতের সংবিধান কোনো বিশেষ প্রদেশের দ্বারা তৈরি হয়নি। ভারতের সংবিধান কোনো প্রদেশের, তখন রাজ্য ছিল না, প্রদেশ কথাটা ছিল। প্রদেশ বা দেশীয় রাজ্যের দ্বারা, বিশেষ রাজ্যের দ্বারা রচিত হয়নি, জনগণের দ্বারা রচিত হয়েছে। তাই এই সংবিধান কোনো প্রদেশের সংবিধান নয়, এই সংবিধান কোনো রাজ্যের সংবিধান নয়। সংবিধান বিশেষ রাজ্যের, বিশেষ দেশীয় রাজ্যের, বিশেষ প্রদেশের দ্বারা রচিত হয়নি।
প্রদেশের জনগণের দ্বারা রচিত হয়নি, গোটা ভারতবর্ষের জনগণের দ্বারা এই সংবিধান রচিত হয়েছে, এই সংবিধান গৃহীত হয়েছে। এবং এই সংবিধানের প্রেরণা শক্তি হলো জনগণ। আমরা দেখব মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে অনুকরণ করে ভারতবর্ষে গণ সার্বভৌমিকতার কথা বলা হয়েছে। প্রস্তাবনায় যে আমরা ভারতবর্ষের জনগণ, এই কথাগুলোর মধ্যে দিয়ে ভারতবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে গণ সার্বভৌমিকতার ধারণা প্রতিষ্ঠিত করা হয়েছে। মার্কিন সংবিধানের প্রেয়াম্বুলে বলা হয়েছে, উই দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস। সুতরাং ভারতবর্ষের সংবিধান মার্কিন সংবিধানকে অনুসরণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্শাল বলেছেন, মার্কিন সংবিধান হলো জনগণের দান, জনগণই মার্কিন সংবিধানের উৎস। ঠিক এই সমস্ত বক্তব্য ভারতের সংবিধানে উল্লেখিত, প্রস্তাবনায় উল্লেখিত আমরা ভারতের জনগণ, এই বক্তব্যের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। যাই হোক, এই সমস্ত বক্তব্য আমরা এতক্ষণ আলোচনা করলাম, কিন্তু এই বক্তব্য যথাযথ কিনা এটার সম্পর্কে অভিযোগ উঠেছে, সমালোচনার ঝড় উঠেছে। এবার আমরা ভারতের জনগণ এই বক্তব্যের মধ্য দিয়ে যে সব আলোচনা আমরা এতক্ষণ করলাম তারই এগেনস্টে কিছু বক্তব্য তুলে ধরা চাই। 1 নম্বর বক্তব্য, 1 নম্বর অভিযোগ হলো, বিশ্বের কোনো সংবিধানই জনগণের দ্বারা রচিত হয়নি। বিশ্বের কোনো দেশের সংবিধানই জনগণ রচনা করতে পারে না। মার্কিন সংবিধান জনগণ দ্বারা রচিত হয়নি। মার্কিন সংবিধান ফিলাডেলফিয়া সম্মেলনে জাহাজ মালিকের প্রতিনিধি ছিল, জমিদারদের প্রতিনিধি ছিল, সে দেশের ক্যাপিটালিস্ট ধনিক শ্রেণীর প্রতিনিধি ছিল, সে দেশের শিল্পপতিদের প্রতিনিধি ছিল। সেখানে সমস্ত জনগণের কথা তো দূরের থাক, শ্রমজীবী মানুষের, খেটে খাওয়া মানুষের কোনো প্রতিনিধি ছিল না। তাহলে মার্কিন সংবিধানের উই দ্য পিপল অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এই যে বক্তব্য, এটা বাতুলতা ছাড়া আর কিছুই নয়। ভারতবর্ষের সংবিধানকেও আমরা এ কথা বলতে পারি। এই যে বক্তব্য আমরা আলোচনা করেছি, এই কথাকে আমরা প্রমাণ করতে পারবো যে ভারতের সংবিধান রচনা করেছে। তাহলে এটা একটা বড় অভিযোগ। নাম্বার 2, ভারতবর্ষের গণপরিষদ ভারতবাসীর প্রকৃত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়নি। ভারতবর্ষের সাধারণ মানুষের প্রতিনিধিদের নিয়ে গণপরিষদের সদস্যদের তৈরি করা হয়নি, নির্বাচিত হয়নি। 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী ভারতবর্ষের মানুষের ভোটাধিকার ছিল টোটাল জনগণের 14% জনগণের ভোটাধিকার ছিল। 14% লোক ভোটাধিকার পেয়েছিল 1935 সালের ভারত শাসন আইন অনুযায়ী। 1937 সালে এর ভিত্তিতে প্রাদেশিক নির্বাচন হয়। এই প্রাদেশিক আইনসভার নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা মাত্র 14% মানুষের
ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হয়েছিল। বাকি 86% লোক ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। আর এই নির্বাচিত প্রাদেশিক নির্বাচিত সদস্যরাই গণপরিষদের সদস্যদের নির্বাচিত করেছেন। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? গণপরিষদের সদস্যরা প্রাদেশিক আইনসভার নির্বাচিত সদস্যদের দ্বারা যদি নির্বাচিত হন, তাহলে পরোক্ষভাবে 14% লোকের সমর্থনের ভিত্তিতে গণপরিষদ তৈরি হলো। কি করে বলা যায় আমরা ভারতের জনগণ আমাদের গণপরিষদ তৈরি করছি, আমাদের সংবিধান রচনা করছি? তাহলে গণপরিষদের গঠনের ক্ষেত্রে আমরা দেখছি বড় একটা ত্রুটি। নাম্বার 3, সংবিধান জনগণের মতামতের জন্য গণভোটে দেওয়া দরকার ছিল। গণভোটে ভারতের সংবিধানকে দেওয়া হয়নি। এই সংবিধানের পশ্চাতে জনগণের সমর্থন আছে কি নেই তা যাচাই করা হয়নি। তাহলে কি করে বলা যায় যে এটা জনগণের সংবিধান? সাধারণ জনগণ কোনো মতামত প্রকাশের সুযোগ পায়নি যে সংবিধান ভালো না খারাপ। কেভি রাও বলেন কংগ্রেস, জাতীয় কংগ্রেস এই সংবিধানকে জনগণের উপর চাপিয়ে দিয়েছে। নাম্বার 4, 4 নম্বর অভিযোগ কি? দেশীয় রাজ্যগুলির জনগণের প্রতিনিধি ছিল না। দেশীয় রাজ্যগুলির প্রতিনিধি ছিল, রাজাদের প্রতিনিধি ছিল, কিন্তু জনগণের কোনো প্রতিনিধি ছিল না। গণপরিষদের তোমার সদস্য হিসাবে দেশীয় রাজাদের প্রতিনিধি ছিল, কিন্তু দেশীয় রাজ্যগুলির জনগণের কোনো প্রতিনিধি ছিল না। ব্রিটিশ সরকারের সাম্রাজ্যবাদী, উপনিবেশবাদী, নগ্ন সাম্রাজ্যবাদী যারা 190 বছর ধরে শাসন করেছে ভারতে, শাসনের নামে নিপীড়ন অত্যাচার করেছে, তাদের মনোনীত প্রতিনিধি ছিল গণপরিষদে। এই গণপরিষদ সংবিধান রচনা করেছে। আমরা ভারতবর্ষের জনগণ বড় বড় কথা বলছে। এই সংবিধান সাম্রাজ্যবাদীদের প্রভাবে প্রভাবিত। এই গণপরিষদ সামন্ততান্ত্রিক, সামন্ত শক্তির প্রতিনিধিদের তৈরি গণপরিষদ, জনগণের তৈরি, সাধারণ মানুষের তৈরি গণপরিষদ নয়। 5 নম্বর অভিযোগ, সংবিধানের আইনগত ভিত্তি জনগণ, এ কথা বলা হয়েছে। সংবিধানের আইনগত ভিত্তি জনগণ নয়। ভারতবর্ষের সংবিধানের আইনগত ভিত্তি ভারতের জনগণ নয়। তার বড় প্রমাণ হলো 1947 সালে ব্রিটিশ পার্লামেন্ট আইন তৈরি করেছে ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্যে। সেই আইনের নাম হলো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ভারতের স্বাধীনতা আইন। এই আইনের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। এই আইন অনুযায়ী ভারত একটা রাষ্ট্র আর পাকিস্তান আর একটা রাষ্ট্র তৈরি হয়েছে। তাহলে ব্রিটিশের তৈরি, ব্রিটিশ পার্লামেন্টের তৈরি হলো ভারতের সংবিধানের আইনগত ভিত্তি। একথা বলা যায় না যে ভারতের জনগণ ভারতের সংবিধানের আইনগত ভিত্তি। এইটা একটা ত্রুটিপূর্ণ কথা, মিথ্যা কথা। নেক্সট 6 নম্বর অভিযোগ। 6 নম্বর অভিযোগ, কেভি রাও তার পার্লামেন্টারি ডেমোক্রেসি ইন ইন্ডিয়া গ্রন্থে বলেছেন, ভারতের সংবিধান হলো শিক্ষিত, উচ্চবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর তৈরি সংবিধান। আমরা নিরপেক্ষভাবে বলতে পারি ভারতের সংবিধান সমকালীন শিক্ষিত, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত, রাজভক্তি সম্পন্ন ব্যক্তি, শিক্ষিত মানুষ, ব্রিটিশ ভক্তি তাদের ছিল, তারাই ভারতবর্ষের সংবিধান তৈরি করেছে।
তাদেরই শ্রেণী স্বার্থ কায়েমের জন্য গণপরিষদের সদস্যরা উদারনীতিবাদী গণতন্ত্রের দ্বারা প্রভাবিত হয়েছেন। মূলত উদারনীতিবাদী, কিছুটা তোমার কাল্পনিক সমাজবাদ, কিছুটা তোমার ইউটোপিয়ান সোশ্যালিজম এর দ্বারা প্রভাবিত হয়েছে, কিছুটা গণতান্ত্রিক সমাজবাদের আদর্শের দ্বারা প্রভাবিত হয়েছেন। তাহলে এই সংবিধান জনগণের দ্বারা তৈরি সংবিধান, জনগণের জন্য তৈরি সংবিধান, এই কথা বলা যায় না। ইট ওয়াজ নট উই দ্য পিপুল অফ ইন্ডিয়া। আমরা এতক্ষণ 6টা পয়েন্টের ভিত্তিতে 6টা অভিযোগ আমরা করলাম। এবার আমরা এই সমস্ত অভিযোগের উত্তর হিসাবে তুলে ধরব। উই দ্য পিপুলের বিরুদ্ধে যেসব কথাগুলো আমরা 6টা পয়েন্টের ভিত্তিতে আলোচনা করলাম, তার উত্তরগুলো আমরা 1, 2, 3 করে দিতে থাকব। নাম্বার 1, ভারতবর্ষ যখন স্বাধীনতা পায় সেই সময়ের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। ব্রিটিশ উপনিবেশ ছিল, সেই সময়ে সামাজিক অবস্থা খুবই খারাপ, সাম্প্রদায়িক দাঙ্গা চলছে। গণপরিষদ যখন গঠিত হয়েছে তখন কি? তখন 46 সালে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, রাইট চলছে। তাহলে এই পরিস্থিতিতে নির্বাচন করা, সেই পরিস্থিতিতে যে রাজনীতিগতভাবে নির্বাচন, গণপরিষদের সদস্যদের নির্বাচনের ভিত্তিতে গঠন করা, সার্বিক ভোটাধিকারের ভিত্তিতে গঠন করা সম্ভব ছিল না। তাই আমরা এই কথা বলবো যে অস্থির রাজনৈতিক স্ট্যাবিলিটি, পলিটিক্যাল ইনস্ট্যাবিলিটি, সোশ্যাল ইনস্ট্যাবিলিটি, ইকোনমিক্যাল ক্রাইসিস, এই পরিস্থিতিতে তোমার সার্বিক ভোটাধিকারের ভিত্তিতে গণপরিষদ তৈরি করা সম্ভব ছিল না। নাম্বার 2, গণভোট করতে গেলে প্রচুর অর্থ দরকার। সেই অর্থ ভারতবর্ষে তখন ছিল না। আর গণভোট করতে গেলে অনেক সময় দরকার। গণভোট করতে গেলে প্রশাসনিক কাঠামো দরকার। প্রশাসনিক ব্যবস্থার যে কাঠামো ছিল তাতে নির্বাচন পরিচালনা করা, গণভোট পরিচালনা করা সম্ভব ছিল না। নাম্বার 3, গণপরিষদের সদস্যরা জনগণের নেতা ছিলেন, তারা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। যদি গণপরিষদের নির্বাচন হতো সার্বিক ভোটাধিকারের ভিত্তিতে, তাহলে যারা গণপরিষদের সদস্য হয়েছে তারাই নির্বাচনে জয়লাভ করত। তাই আমরা গণপরিষদের সদস্যদের নির্বাচনের বিষয়ে আমরা অভিযোগ মানতে পারছি না। 4 নম্বর, ভারতের জনগণ পরবর্তীকালে ভারতের সংবিধানকে মেনে নিয়েছে। সংবিধানের গণ্ডির মধ্যে দিয়ে সরকার সংবিধানকে সংশোধন করছে। ভারতবর্ষের সমকালীন যে রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে, পরবর্তীকালে আজ অবধি যেসব রাজনৈতিক পলিটিক্যাল পার্টি রয়েছে সেগুলো ভারতবর্ষের সংবিধানকে মেনে নিয়েছে। কিন্তু অস্বীকৃত নির্বাচন কমিশন স্বীকার করে নেয়নি এমন রাজনৈতিক দল, তারা প্রচলিত সমাজে ব্যবস্থার মৌলিক পরিবর্তন করতে চাই, এই বুর্জোয়া কাঠামোর জায়গায় একটা সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে ভারতবর্ষকে গড়তে চাই, তারা কিন্তু স্বীকৃত না। তারা বলতে চাই যে এই সংবিধান শ্রেণী নিরপেক্ষ নয়, আর ভারতবর্ষের যে শাসন ব্যবস্থা আছে এই ব্যবস্থাতেই করাপশন বাড়বে, সামগ্রিক জনগণের স্বার্থ রক্ষিত হবে না। কিন্তু অ্যাভারেজ জনগণ ভারতবর্ষের সংবিধানকে মেনে চলেছে। আমরা দেখেছি 1952 সালের নির্বাচনে ভারতের জনগণ অংশগ্রহণ করেছে। পরপর নির্বাচনে, বিধানসভার নির্বাচনে
লোকসভার নির্বাচনে জনগণ ভোট দিয়েছে, সমর্থন করেছে, আগামী দিনেও সমর্থন করবে, এই পরিস্থিতি ভারতবর্ষে আছে। 5 নাম্বার আমরা বলবো সংবিধানের যে অধ্যায়, সব অধ্যায়, কটা অধ্যায় আছে? 22টা অধ্যায় আছে, 22টা পার্ট আছে ভারতবর্ষের সংবিধানে। প্রত্যেকটা পার্টের সংবিধানের ক্ষেত্রে সংশোধন করতে পারবে ভারত সরকার। পরোক্ষভাবে জনগণের প্রতিনিধিরাই ভারতের সংবিধানকে পরিবর্তন করছে, সংশোধন করছে। এই যে 370 ধারা তুলে দিল, পরিবর্তন করলো। সংবিধানের 368 ধারাতে উল্লেখ আছে যে ভারত সরকার সংবিধান সংশোধন করতে পারবে। সেখানে 3টি পদ্ধতির উল্লেখ আছে। আমি বিস্তারিত এখানে আলোচনা করছি না, পরে আমি আলোচনা করব অন্য ভিডিওতে। নেক্সট হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট তৈরি আইনের মাধ্যমে গণপরিষদ গঠিত হয়েছে। একথা ঠিক। আরে ভাই, ভারতের স্বাধীনতাটাই হয়েছে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে। তো আইন পাশের মাধ্যমে ভারত স্বাধীনতা আসবে না তো ওই সশস্ত্র নৌবাহিনীর আন্দোলনের ফলে, সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে, তেভাগা আন্দোলনের কৃষকদের সশস্ত্র লড়াইয়ের মধ্য দিয়ে ভারত স্বাধীন হবে। সেটা তো ভারতবর্ষের গণপরিষদের নেতারা চাননি। তারা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে ভারত স্বাধীন পেতে চেয়েছিলেন, তাই হয়েছে। তাই সংবিধানের যে কাজের পদ্ধতি, ভারতবর্ষের রাষ্ট্রের যে উদ্দেশ্য, প্ল্যানিং তৈরি করা, কর্মসূচি তৈরি করা, অর্থনীতি গ্রহণ করা, পলিটিক্যাল সিস্টেম কি ধরনের হবে, এই ব্যাপারে তো ব্রিটিশ সরকার নাক গলাতে পারবে না। তাই আমরা বলবো যে ভারতবর্ষের সংবিধান যে তৈরি করেছে গণপরিষদ, সমকালীন পরিস্থিতিতে তোমার ঠিক আছে। নেক্সট হলো 7 নাম্বার যুক্তি পক্ষে 1947 সাল 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করেছে, তোমরা জানো। আর 1946 সালে, তার আগেই, স্বাধীনতার আগেই ভারতের সংবিধান তৈরি করার জন্যে, আমরা ভারতের জনগণ এই কথাটা লেখার জন্যে 1946 সালেই গণপরিষদ তৈরি হয়েছে। কবে স্বাধীনতা হবে তার ঠিক নেই। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি বুঝে গিয়েছিল, ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি নাৎসিবাদী হিটলারের আক্রমণে, রক্ষস শক্তির আক্রমণে তার মেরুদণ্ড ভেঙে দিয়েছিল, তার অর্থনৈতিক ক্ষমতা চুরমার করে দিয়েছিল, তার সামরিক ক্ষমতা দুর্বল করে দিয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির আর মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা নাই, এত বড় ভারতবর্ষের উপনিবেশকে ধরে রাখার মতো ক্ষমতা নাই। এইটা বুঝতে পেরেই 1942 থেকেই ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তরের চেষ্টা করেছে। তা ভারতবর্ষের নেতারা বুঝতেই পেরেছিলেন যে ভারতের স্বাধীনতা আমরা পেয়ে যাব। তাই ব্রিটিশ সরকার বলছে ক্যাবিনেট মিশনের মাধ্যমে, তোমরা একটা গণপরিষদ তৈরি করো, তোমাদের আমরা ক্ষমতা দিয়ে দিব। তাহলে কিন্তু এই যে গণপরিষদ, আমি এই কথা বলছি, 46-এ তৈরি হলো, 1947 15ই আগস্ট স্বাধীনতা পেয়ে গেল। তাহলে আইনগতভাবে স্বাধীন ভারতের গণপরিষদ, তখন আর বলতে পারবো না যে পরাধীন ভারতের গণপরিষদ। তাহলে আইনগতভাবে সার্বভৌম ক্ষমতার অধিকারী হয়ে গেল কে? গণপরিষদ। তাহলে সেই গণপরিষদ আমরা ভারতবর্ষের জনগণ, এই কথাটি উল্লেখ করেছে। তাহলে স্বাধীনভাবেই গণপরিষদ ভূমিকা পালন করেছে। নেক্সট হলো যে আমরা ভারতের জনগণ, এই কথাগুলো দ্বারা সামগ্রিক ভারতবাসীর সত্তা, সামগ্রিক ভারতবাসীর সত্তার কথা বলা হয়েছে, সামগ্রিক সত্তার কথা বলা হয়েছে। ভারতের সংবিধান বিদেশি শক্তির দ্বারা সৃষ্টি হয়নি। ভারতের সংবিধান ভারতের গণপরিষদ তৈরি করেছে, ড্রাফটিং কমিটি তৈরি করেছে। তারা তো ভারতবর্ষেরই মানুষ, তারা তো ভারতবর্ষেরই জনপ্রতিনিধি। তাহলে আমরা এই আলোচনার ভিত্তিতে একটা সিদ্ধান্তে আসব, ভারতের সংবিধানের শুরুতেই যে প্রস্তাবনা
উল্লেখ আছে, প্রেমমূলের কথা উল্লেখ আছে। সেই প্রেমমূলের প্রথমেই শুরুতেই উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই বক্তব্য খুবই খুবই তাৎপর্যপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের তুলনায় ভারত, স্বাধীন ভারতবর্ষের জনগণ ভারতের সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করবে। এই বলে তোমাদের ধন্যবাদ জানিয়ে তোমরা ভালো করে ভিডিও দেখবে, আমার চ্যানেলের পাশে থাকবে, এই বলেই আমার আলোচনা শেষ করলাম।